এমন কোনো একটা ঘটনা শুনতে চাচ্ছি আপনার কাছে যে যেইটা আপনার মনে দাগ কেটেছে বা আপনাকে এখনো ভাবায় বা আপনাকে এখনো কাঁদায় বা আপনাকে এখন অনেক উৎসাহিত করে? আমাদের প্রতিটা দিন এমন ছিল যে আমরা বাসা থেকে বের হয়েছি, আমরা ব্যাক করতে পারবো কিনা। কারণ আমাদের সহযোদ্ধাদেরকে কিন্তু আমরা পাইনি। গুম হতে দেখেছি, খুন হতে দেখেছি। তো আমাদের বড় ভাই মনে করেন যেমন এম.এ. ইলিয়াস আলী বা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু হুম, বা আমাদের সুমন বা পুরান ঢাকার পিন্টু, তাদের সাথে কিন্তু আমরা একদম সম্মুখ সারিতে ছিলাম। আমরা একসাথেই আন্দোলন সংগ্রাম করেছি, লড়াই করেছি। তো সাথে যখন আমার ভাইটা নেই বা ভাইটার কোনো সন্ধান আমি পাচ্ছি না, তো এই জিনিসটা তো আমাদেরকে ছুঁয়ে যেতই। তবে আমি যেহেতু রাজনীতি করি, আমি গ্রেফতার, জেল, জুলুম, রিমান্ড এগুলিকে আমি একটা সাইডে নিয়ে নিয়েছি যে এগুলি হ্যারাসমেন্ট এগুলো হতেই পারে। কিন্তু আমি যখন আমার মাকে হারাই, আমার মাকে হারানোর পর যখন আমাকে অ্যারেস্ট করা হয়, কারণ আপনারা জানেন ওই যে খিলগাঁও থানার জনি, ওর ওয়াইফ কিন্তু তখন মানে অন্তঃসত্ত্বা ছিল ৯ মাসের। সে প্রচণ্ড কান্নাকাটি করছিল, ম্যাডামের সাথে দেখা করতে চাচ্ছিল। কেউ কিন্তু তখন তাকে নিয়ে যায়নি যে ওখানে তাকে নিয়ে যাবে। তা আমি কিন্তু তাকে নিয়ে গিয়েছিলাম গুলশান কার্যালয়ের সামনে। সেই জায়গা থেকে আমাকে অ্যারেস্ট করা হয়। তখন আমার আম্মা মারা গেছে, ৪০ দিনও হয় নাই। তো ওখান থেকে আমাকে অ্যারেস্ট করা হয়েছে মাগরিবের পর। অ্যারেস্ট করার পর রাতে যখন ৯টা-১০টা বাজে, হুম। আমি মনে করেছি যে আমাকে হয়তোবা ছেড়ে দেওয়া হবে। না, আমাকে ছেড়ে দেওয়া হয় নাই। ১১টা-১২টা বাজে ছেড়ে দেওয়া হয় নাই। সারারাত আমাকে রেখেছে ছেড়ে দেওয়া আমি ভেবেছি যে হয়তোবা সকালবেলা আমাকে ছেড়ে দিবে। আমি জানি না, যতটুকু শুনেছি যে তাদের অন্য একটা চিন্তাভাবনা ছিল, গুম করার একটা ছিল। তো আমার সাথে কিন্তু আমাকে যখন অ্যারেস্ট করা হয় জনির ওয়াইফদেরকেও কিন্তু অ্যারেস্ট করে। তাদেরকে ছেড়ে দিয়েছে, আমাকে রেখে দিয়েছে। তো আমি রাতের বেলা যখন সকালবেলা ভাবলাম যে তখন তো খুবই খারাপ সময়। আমার আম্মা মাত্র চলে গেছে। আমার বড় ভাইয়েরা ভাবিরা দেশের বাইরে থেকে আসছে। একটা মাত্র বোন। আর বাংলাদেশের এই প্রেক্ষাপটে এবং সামাজিক হুম, বাস্তবতায় একটা আনমেরিড একটা মেয়ে অ্যারেস্ট হয়েছে, জেলে আছে। সকাল হলো, দুপুর হলো, বিকেল হলো, তারা আমাকে মানে ছাড়েও না, কিছুই করে না। সন্ধ্যার সময় মানে আমাকে একটা গাড়িতে উঠালো। সামনে একটা পুলিশের গাড়ি, পেছনে একটা প্রচুর পুলিশ। এখন আমাকে তারা বলছে যে, এই যে বুলেট প্রুফ এগুলি পড়ার জন্য। তো আমি বলছি, "এগুলো আমি কেন পড়বো? আমি কি মানে কোনো সন্ত্রাসী কোনো কার্যক্রম করেছি? হুম। বা আমি কি কোনো খারাপ কিছু করেছি এটা আমি পড়ব না।" বলে, "কেন? আপনার ভালোর জন্য।" না, আমি বলছি, "না, এটা আমি পড়ব না। আপনি তাহলে তারপর হেলমেটটা পড়েন।" আমি বলছি, "না, আমি সেটাও পড়ব না।" তো যাই হোক, এগুলি ছাড়াই কিন্তু আমাকে কোর্টে নেওয়া হয় একদম মাগরিব ছুঁই, মাগরিবের একটু পরপর। যাই হোক, ওখানে আমরা গেলাম। তারপর আমাকে ঢাকা জেলে নিয়ে নেওয়া হলো। ঢাকা জেলে নিয়ে যাওয়ার পর ১ দিন পরে আমাকে রিমান্ড ১০ দিনের রিমান্ড করা হলো। তো তারপর নিয়ে গেল আমাকে রিমান্ডে। ১-২ দিন পরে রিমান্ড শেষ হওয়ার পরে সে নিয়ে আসলো আমাকে ঢাকা জেলে। তো রিমান্ডের শেষে তারপর একবার হচ্ছে ঢাকা জেলে, হুম, একবার হচ্ছে কাশিমপুরে। হুম। একবার ঢাকা জেলে, একবার কাশিমপুরে। মানে কি একটা অবস্থা! এই সময় আমি আমার মাকে হারিয়েছি। আমি এই জিনিসটা আমি কখনোই ভুলতে পারব না যে আ আমি আমার মাকে হারানোর পর আমি আমার একমাত্র মেয়ে। কারণ প্রত্যেকটা মার কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমার একটা হুম, মেয়ে, তার একটা ঘর হবে, ছোট্ট একটা সংসার হবে। কিন্তু আমার এই রাজনীতি সরি। চেপা মায়ের কথা বলছিলেন। তো আমি আমার মা কিন্তু আমার একটা ঘর, আমার একটা এখন বেবি আছে। আমার সঙ্গে আমার হাসব্যান্ড আছে। বাট আমার আম্মা কিন্তু কিছুই দেখতে পারেনি। মানে যখন সবকিছু আছে তখন মা নেই। জি। আসলে এরকম ঘটনা খুব কষ্টদায়ী।